বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে যে স্টকটি নিয়ে ডিসকাস করব কোম্পানি সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড হওয়ার সাথে সাথে আজকের দিনে বাম্পার লেভেল ডিসকাউন্ট প্রাইসেও অ্যাভেলেবেল রয়েছে। যদি আমি কোম্পানির ফান্ডামেন্টাল হিসেবে জাস্ট 3টে পয়েন্টস বোঝানোর চেষ্টা করি, যেখানে লাস্ট 5 বছরে কোম্পানি তার রেভিনিউকে 4 গুণ ইনক্রিজ করেছে এবং লাস্ট 5 বছরে কোম্পানি তার এবিডাকে 8 গুণ ইনক্রিজ করেছে এবং লাস্ট 5 বছরে কোম্পানি তার প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স কে 18 গুণ ইনক্রিজ করতে সক্ষম হয়েছে। একই সাথে সাথে এই কোম্পানির যদি আপনি ক্লায়েন্ট লিস্ট দেখেন, তাহলে ডোমেস্টিক মার্কেটের স্ট্রং ফুটপ্রিন্টের সাথে ফরেন মার্কেটের বেশ কিছু মার্কিন ক্লায়েন্ট এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে আপনি পেয়ে যাবেন। যদি আমি এক্সাম্পল দিই, তাহলে ফেসবুক থেকে শুরু করে গুগল থেকে শুরু করে ফরেন মার্কেটের এক্সপোজার রাখে। এছাড়াও কোম্পানি ওভারঅল ওয়ার্ল্ডের বেশ কিছু মার্কিউ ক্লায়েন্ট লিস্টের সাথে বিজনেস করছে। ডোমেস্টিক মার্কেটে যদি আমি এক্সাম্পল দিই, তাহলে এসআরএফ এর মতন কোম্পানি পাবেন, এয়ারটেল পাবেন, এবং যদি ইন্ডিয়ার ব্যাংকিং সিস্টেমের কথা বলি, যেখানে এইচডিএফসি ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এক্সিস ব্যাংক, এই ব্যাংকগুলো এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে পেয়ে যাবেন। এছাড়া বহু ডোমেস্টিক কাস্টমার এবং ওভারঅল ওয়ার্ল্ডে কোম্পানি তার বিজনেসকে কন্টিনিউয়াসলি সাস্টেনেবল পজিশনে মেনটেন করতে সক্ষম হয়েছে। যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও হিসেবে কোম্পানির আরওসিই এবং আরওই কে উঠিয়ে নেন, তাহলে কোম্পানির 30 থেকে 32% আশেপাশে আরওসিই এবং আরওই জেনারেট করতে সক্ষম এবং কন্টিনিউয়াসলি এটাকে কোম্পানির স্ট্যান্ডার্ড লেভেলের মেনটেন করতে সক্ষম। তার সাথে সাথে কোম্পানিটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কারণ কোম্পানিটা তার টপের থেকে এত বেশি ফান্ডামেন্টাল সাউন্ড হওয়ার পরেও জাস্ট নেগেটিভ সেন্টিমেন্টের কারণে, গ্লোবাল মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্টের কারণে কোম্পানিটা তার টপের থেকে 45% বেশি ডিসকাউন্ট প্রাইসে অ্যাভেলেবেল রয়েছে। যে কারণে আমার অ্যানালাইসিস বলছে যে এই কোম্পানিটাকে যদি আপনি লং রানে ধরে রাখতে পারেন, ডেফিনেটলি এখান থেকে মাল্টিফোল্ড রিটার্নের পোটেনশিয়াল রয়েছে। তবে ভিডিওর প্রথম পার্টি ক্লিয়ার করে দিচ্ছি কেন কোম্পানিটাতে মাল্টিফোল্ড রিটার্নের পোটেনশিয়াল রয়েছে। কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ফান্ডামেন্টাল, কোম্পানির ভ্যালুয়েশন এবং ফিউচার গ্রোথ প্রসপেক্টাস, প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব, যেটার মাধ্যমে আমার পার্সোনালি আমি কেন মনে করছি কোম্পানিটা ভালো রিটার্ন দিতে পারে বা ভালো পজিশনে রয়েছে কারেন্ট মার্কেট প্রাইসে, সেই পয়েন্টসগুলো আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করব। এটাকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে, তবে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে ভালো করে কনসাল্ট করে বুঝে শুনে সঠিক অ্যালোকেশনের সাথে কিন্তু কোম্পানিতে এন্ট্রি নিতে হবে। কারণ মাথায় রাখতে হবে এটা স্টক মার্কেট, আমার অ্যানালাইসিসও হয়তো কাজ না করতে পারে। হয়তো দেখা গেল 6 মাস কোম্পানি এক জায়গাতেই দাঁড়িয়ে গেল, 1 বছর পরে গিয়ে কোম্পানি রিটার্ন দিল, হতেই পারে। যেরকম যদি আমি লাক্স ইন্ডাস্ট্রি কোম্পানিটার কথা বলি, তাহলে কোম্পানির লাস্ট 6 মাসের মধ্যে 100% রিটার্ন, মানে আমরা প্রফিটে বসে আছি, এবং তার আগে 7-8 মাস ধরে কোম্পানিটা আমি বারবার ডিসকাস করেছি, কিন্তু কোম্পানি একই জায়গায় দাঁড়িয়েছিল, বরঞ্চ ডাউনে গেছে। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে, যে কারণে সঠিক অ্যালিগেশনের সাথে সঠিক কোম্পানিতে ধৈর্য ধরে পেশেন্স সাথে যদি আপনি হোল্ড করতে পারেন, ডেফিনেটলি ভালো কোম্পানি হলে, তার ফিউচার গ্রোথ পোটেনশিয়াল থাকলে, ভ্যালুয়েশন ভালো হলে ডেফিনেটলি আপনার শেয়ার উপরে যেতে বাধ্য। তো চলুন কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির ভ্যালুয়েশন বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ধরনের ভিডিও সবার আগে দেখতে চাইলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আসুন সবার প্রথমে যদি কোম্পানির বিজনেস মডেলটাকে একদম সহজ ভাষায় বোঝাতে হয়, তাহলে দেখুন, যখন আমরা গুগল পে বা ফোন পেতে কোনো ট্রানজাকশন কমপ্লিট করি, তখন দেখবেন একটা ওটিপি ভেরিফিকেশন হয়ে থাকে। যেমন ধরুন, আপনার যদি কোনো শেয়ার এক্সিট করতে চাইছেন, তখনও কিন্তু আপনার কাছ থেকে সিডিএসএল বা এনএসডিএল এর কাছ থেকে একটা ওটিপি ভেরিফিকেশন আসে, ওয়ান টাইম পাসওয়ার্ড আপনাদের কাছে আসে। তো এরকম যে এসএমএস সার্ভিসগুলো হয়ে থাকে বা ওয়ান টাইম পাসওয়ার্ড সার্ভিসগুলো হয়ে থাকে বা ভেরিফিকেশন সার্ভিসগুলো হয়ে থাকে, এই সমস্ত সার্ভিসগুলো কোম্পানি প্রোভাইড করে থাকে। যদি আপনি ভালো করে দেখেন, তাহলে ওভারঅল ইন্ডাস্ট্রি কিন্তু ভবিষ্যৎ সুপার গ্রেট রয়েছে। কারণ ভবিষ্যতে আজকালকার যত কাজগুলো অফলাইনে রয়েছে, সেগুলো ভবিষ্যতে সবকিছু অনলাইনে চলে আসবে। আর সেগুলো ভেরিফিকেশনের জন্য কেওয়াইসি ভেরিফিকেশন হোক বা পাসওয়ার্ড ভেরিফিকেশন হোক বা আপনার কোনো ট্রানজাকশন কমপ্লিট করতে হোক, যে কোনো কাজের জন্য কিন্তু ওটিপি ভেরিফিকেশন মাস্ট, এবং সেই কাজগুলোই কিন্তু কোম্পানি করে থাকে। এবং এর সাথে সাথে কোম্পানি আপনার মোবাইল ফোনকে অথবা আপনার ল্যাপটপকে অথবা কোনো ব্যাংকিং সিস্টেমকে কোম্পানি অনেক বেশি সেফটি প্রোভাইড করে থাকে। যেমন আজকালকার দিনে হ্যাকিং সার্ভিস খুবই ইম্পর্টেন্ট, যে কোনো সফটওয়্যার আপনার হ্যাক হয়ে যেতে পারে, যেই সার্ভিসটাও কিন্তু কোম্পানি রিসেন্টলি প্রোভাইড স্টার্ট করেছে, যেই সেগমেন্টে কোম্পানি 85% এর বেশি অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে, যেটাকে কোম্পানি বলছে এটিপি সার্ভিস।
এছাড়া কোম্পানি যে এসএমএস সার্ভিস গুলো প্রোভাইড করে থাকে, যেটাকে আমরা এসএমএস সার্ভিস বলছি বা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড সার্ভিস বলছি অথবা কোড ভেরিফিকেশন সার্ভিস বলছি, সেখানেও কিন্তু কোম্পানি মেইনলি দুভাগে বিজনেসটাকে বিভক্ত করেছে। যেখানে কোম্পানি ন্যাশনাল লং ডিস্টেন্সের সার্ভিস দিয়ে থাকে, যেটা ডোমেস্টিক মার্কেটের সার্ভিস। এছাড়া কোম্পানি ইন্টারন্যাশনাল এবং লং ডিস্টেন্স সার্ভিস দিয়ে থাকে, যেটাকে কোম্পানি আইএলডি সার্ভিস বলে থাকছে। এটা হচ্ছে একদম সহজ বিজনেস এক্সপ্লেনেশন। যদি এবার আমি বিজনেসটাকে আরো বেশি ইনডেপথ কভার করতে চাই, যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব এবং টোটাল বিজনেসে আর কি কি পজিটিভ সাইন আছে, বিজনেসের ডাইভার্সিফিকেশন কি রয়েছে, স্ট্রেংথ কি রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর জন্য আমি আপনাদের স্ক্রিনের উপর নিয়ে যাচ্ছি এবং স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে পুরো পয়েন্টস গুলো ইনডেপথ অ্যানালাইসিস বোঝানোর চেষ্টা করব। তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যদি কোম্পানির বিজনেসের স্ট্রেংথ বোঝানোর জন্য লেটেস্ট কোয়ার্টারের রেজাল্ট আমি আপনাদের সামনে আনি, তাহলে কোয়ার্টার 1 FY25 এ কোম্পানির কোয়ার্টারের রেজাল্টে এখানে কোনো নেগেটিভ সাইন আপনি খুঁজে পাবেন না। যদি আমি কোম্পানির রেভিনিউ দেখি, তাহলে 10% গ্রোথ করেছে। কোম্পানির গ্রস প্রফিট 11.7% গ্রোথ করেছে। কোম্পানির এবিডা 3.5% গ্রোথ করেছে। আর কোম্পানির প্যাট এবং কোম্পানির ইপিএস যদি আপনি দেখেন, প্যাট মানে হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স আর ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার, দুটোই কোম্পানি 4.3% গ্রোথ করতে সক্ষম। তো এখানে প্রত্যেকটাই পজিটিভ সাইন আছে, কোনো জায়গাতেও কিন্তু কোম্পানির নেগেটিভ গ্রোথ দেখায়নি। চলুন এবার কোম্পানির ট্র্যাক রেকর্ড অফ স্ট্রং পারফরমেন্স যদি দেখি, মানে কোম্পানির কি কি স্ট্রেংথ রয়েছে বিজনেসের, তাহলে এখানে ইয়ারলি বেসিসে কোম্পানি তার রেভিনিউকে লাস্ট এক বছরে 19% গ্রোথ করেছে। কোম্পানি তার গ্রস প্রফিটকে লাস্ট এক বছরে 22% গ্রোথ করেছে। এবিডটাকে 19% এবং প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্সকে 15% গ্রোথ করতে সক্ষম। যদি আমি কোম্পানির পেটেন্ট প্রোটেক্ট প্রোডাক্টের কথা বলি, তাহলে কোম্পানির কাছে আজকের দিনে 5টা প্লাস পেটেন্ট রয়েছে, যেটা যে কোনো বিজনেসের এই ধরনের বিজনেসকে বেশ কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করে। যদি আমি কোম্পানির এখানে কাস্টমার উইথ 10 মিলিয়ন দেখি, মানে যে সমস্ত কাস্টমার গুলো রয়েছে যারা 10 মিলিয়নের বেশি মানে আইএনআর রেভিনিউ প্রোভাইড করছে পার অ্যানাম, মানে প্রত্যেক বছর কোম্পানি এখানে 1 কোটির উপরে রেভিনিউ জেনারেট করে দিচ্ছে, সেখানে কোম্পানির 323টার উপরে ক্লায়েন্ট রয়েছে যারা কোম্পানিকে প্রত্যেক বছর 1 crore উপরে বিজনেস এনে দিচ্ছে প্রত্যেক বছর বেসিসে। তো কোম্পানির বিজনেসের বেশ কিছু স্ট্রেংথ আশা করছি আপনারা বুঝতে পারছেন। চলুন এবার কোম্পানির মেইন বিজনেসের ডাইভার্সিফিকেশনের কথা যদি আমি বলি, তাহলে কোম্পানির মেইন বিজনেসটা দুভাগে বিভক্ত। প্রথম বিজনেসের মধ্যে কোম্পানির ডিজিটাল প্ল্যাটফর্ম সার্ভিস প্রোভাইড করে থাকে এবং সেকেন্ড কোম্পানি এন্টারপ্রাইজ কমিউনিকেশন সার্ভিস প্রোভাইড করে থাকে। আর এই প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম সার্ভিসের যদি আমি একটা স্ট্রেংথের কথা বলি, যেখানে এই কোম্পানি তার গ্রস প্রফিট গ্রোথকে FY24 এ 26% গ্রোথ করতে সক্ষম। এবং সেকেন্ড বিজনেস যদি আমি কোম্পানির এন্টারপ্রাইজ কমিউনিকেশন বিজনেসের পজিটিভ সেন্টিমেন্টের কথা বলি, যেখানে কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডারশিপ প্রুভ করাচ্ছে, কারণ কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে 35% মার্কেট শেয়ার, ইন্ডিয়ান মার্কেটে 35% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে, যেটা যে কোনো বিজনেসের জন্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হিসেবে দেখা যেতে পারে। আর সেকেন্ড যদি আমি কোম্পানির এন্টারপ্রাইজ কমিউনিকেশন বিজনেসের কিছু বিজনেসের কথা বলি, যেটা আমরা ইজিলি সবাই বুঝতে পারবো, যেখানে কোম্পানি E2E অমনি চ্যানেল সার্ভিসটা যে দিয়ে থাকে, এই সার্ভিসটার কথাই আমি আপনাদের ভিডিওর প্রথম পার্টে বুঝিয়েছি, যেখানে কোম্পানি এখানে SMS সার্ভিস প্রোভাইড করে থাকে, ভয়েস সার্ভিস মানে ভয়েস ভেরিফিকেশন করে থাকে, এছাড়া কোম্পানি OTT সার্ভিস দিয়ে থাকে, কোম্পানি এখানে হোয়াটসঅ্যাপ এবং তার সাথে সাথে ট্রু কলার সার্ভিস প্রোভাইড করে থাকে। তো এগুলো হচ্ছে কোম্পানির মেইন বিজনেস, যেখানে কোম্পানির বেশ কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে এবং ডোমেস্টিক মার্কেটে কোম্পানি 35% মার্কেট শেয়ারও ক্যাপচার করে আছে। তো আশা করছি কোম্পানির মেইন বিজনেসে ডাইভার্সিফিকেশন এবং দু জায়গাতে কি কি অ্যাডভান্টেজ রয়েছে দুটো আমি আপনাদের একদম সহজভাবে, যেটা সকলে বুঝতে পারবে, সেই পয়েন্টসটা আপনাদের বোঝাতে পেরেছি। চলুন এবার কোম্পানির কাস্টমার রিলেশনশিপ যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে ভালো করে দেখুন একদম উপরের গ্রাফটায় কোম্পানি যদি আমি টোটাল কাস্টমার দেখি, তাহলে 221টা থেকে ইনক্রিজ করে কোম্পানি 329টা করেছে। তো কোম্পানির টোটাল ক্লায়েন্ট তো ইনক্রিজ হয়েছে। এবার টোটাল ক্লায়েন্টের মধ্যে কোম্পানি কি ইমপ্রুভমেন্ট করেছে, তো দেখুন একদম ফার্স্টের পিরামিডে এখানে যেটা দেখতে পাচ্ছেন 19টা ক্লায়েন্ট, সেখানে কোম্পানি টোটাল 500 মিলিয়ন মানে ধরতে পারেন 50 crore উপর বিজনেস যারা দিচ্ছে, সেই ক্লায়েন্টের সংখ্যা যদি আমি দেখি, তাহলে কোয়ার্টার 1 FY24 এ যেটা 19টা ছিল, সেটাকে আজকে কোম্পানি 19টাই মেনটেন করছে। মানে কোম্পানির মেইন বিজনেসের যে বড় মার্কিউ ক্লায়েন্ট গুলো রয়েছে, তারা কিন্তু কোম্পানিকে কন্টিনিউয়াসলি একই সাস্টেইন লেভেলের বিজনেস দিচ্ছে। যদি আমি কোম্পানির মিডিওকার রেঞ্জে আসি,
তাহলে যেখানে কোম্পানি ধরতে পারেন 100 মিলিয়ন থেকে 500 মিলিয়ন, তার মানে ধরতে পারেন যেখানে কোম্পানি 10 কোটি থেকে 50 কোটি পর্যন্ত যে সমস্ত ক্লায়েন্টগুলো রয়েছে, তার মাঝখানে মানে 10 কোটির ওপরে এবং 50 কোটির নিচে যার যেই ক্লায়েন্টগুলো রয়েছে তাদের সংখ্যাতে কিন্তু কোম্পানি এখানে ইনক্রিজ করেছে। যেখানে প্রথমে ছিল 41টা ক্লায়েন্ট, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি 60খানা ক্লায়েন্ট করেছে। তার মানে কোম্পানি তার মেইন ক্লায়েন্টগুলোকে কিন্তু বজিয়ে রেখেছে, বড় ক্লায়েন্টগুলোকে, এবং কোম্পানি তার মিডিওকার ক্লায়েন্টগুলোকে এখানে 41 থেকে ইনক্রিজ করে 60 করেছে, পজিটিভ সাইন। যদি আমি কোম্পানির নেক্সট পয়েন্টে আসি, যেটা 10 মিলিয়ন থেকে 100 মিলিয়নের মধ্যে যে সমস্ত ক্লায়েন্টগুলো, তার মানে যেই সমস্ত ক্লায়েন্টগুলো এখানে 1 কোটি থেকে 10 কোটির মধ্যে বিজনেস দিচ্ছে, সেই ক্লায়েন্টের সংখ্যা যদি আমি দেখি তাহলে 161 থেকে ইনক্রিজ করে 250 করেছে। তো এখানে কি কি পজিটিভ সাইন আছে? সবার প্রথমে এখানে কোম্পানি তার মেইন ক্লায়েন্টকে কিন্তু ইনক্রিজ করেছে, যেখানে দেখতে পাচ্ছেন 221 থেকে মেইন ক্লায়েন্ট ইনক্রিজ হয়ে 329 হয়েছে, এবং কোম্পানির বড় ক্লায়েন্ট মেইনটেইন রয়েছে, ছোট ছোট ক্লায়েন্ট এবং মিডিওকার ক্লায়েন্ট দুটোই কিন্তু কোম্পানি ইমপ্রুভ করেছে। তার মানে কোম্পানি এখানে হাই রিস্কি বিজনেস থেকে লো রিস্কি বিজনেসের দিকে কন্টিনিউ কনভার্ট করছে বিজনেস গ্রোথের সাথে সাথে। এটাও কিন্তু কোম্পানির বিজনেসের জন্য খুবই পজিটিভ সাইন প্রোভাইড করছে। আস্তে বাবা, তোমরা একটু শোনো। এবার যদি আমি কোম্পানির রেভিনিউ ফ্রম কাস্টমার দেখি, তাহলে কোম্পানির রেভিনিউ ফ্রম কাস্টমারও কিন্তু ইনক্রিজ হচ্ছে। যেখানে দেখুন এখানে Q1 FY24 মানে আগের বছরে 9034 কোটি ছিল, সেটা এবার ইনক্রিজ করে কত করেছে? 9326 কোটি, যেটা কন্টিনিউ ইনক্রিজ হয়েছে। এবং এখানেও কোম্পানি পজিটিভ সাইন দেখুন, কোম্পানির যে মেইন ক্লায়েন্টগুলো তাদের থেকে কিন্তু কোম্পানি তার রেভিনিউকে রিডিউস করেছে, কিন্তু কোম্পানির যে লোয়ার লেভেলের ক্লায়েন্ট রয়েছে তাদের রেভিনিউ এবং কোম্পানির মিডিওকার রেঞ্জের যে ক্লায়েন্টগুলো রয়েছে তাদের রেভিনিউকে ইনক্রিজ করছে। তার মানে কোম্পানি হাই রিস্কি ক্লায়েন্টগুলোর কাছ থেকে রেভিনিউ ডিপেন্ডেন্সি কম করছে, এবং লো রিস্কি ক্লায়েন্ট কাছ থেকে মানে যাদের কাছ থেকে ছোট ছোট বিজনেস আসছে তাদের উপরে কোম্পানির ডিপেন্ডেন্সি ইনক্রিজ করছে। এটা কিন্তু পজিটিভ সাইন। যেটা আমি একটু আগেও দেখলাম যে কোম্পানির মেইন বড় বড় ক্লায়েন্টগুলোকে বজিয়ে রেখেছে এবং ছোট ছোট ক্লায়েন্টগুলোকে কোম্পানি ইনক্রিজ করছে, এবং রেভিনিউর দিক থেকেও কিন্তু একই সাইন, বরঞ্চ উল্টো আরো বেশি পজিটিভ সাইন আছে। কারণ যেই ক্লায়েন্টগুলো কোম্পানি বড় বিজনেস দিচ্ছে, দেখুন এখানে ভালো করে বোঝার চেষ্টা করুন, কোম্পানির টোটাল রেভিনিউ কত আসছে? 9034। এই 9034 থেকে কোম্পানির মেইন বড় ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু 50% আশেপাশে রেভিনিউ আসছে, যেটা খুবই রিস্কি। সেখান থেকে কোম্পানি তার রিস্কটাকে রিডিউস করছে, কারণ মেইন ক্লায়েন্টের রেভিনিউকে কোম্পানি রিডিউস করছে, এবং কোম্পানির যে ছোট ছোট ক্লায়েন্টগুলো আছে তাদের রেভিনিউকে কিন্তু ইনক্রিজ করছে। দেখুন 2216 থেকে 3100 এটা মিডিওকার ক্লায়েন্ট, এবং যদি স্মল ক্লায়েন্ট দেখেন যেটা 1320 থেকে এটাকে ইনক্রিজ করে 2163 করেছে। তো কোম্পানি এখানে প্রত্যেকটা পজিটিভ সাইন দেখাচ্ছে, যেই পজিটিভ সাইন একটা বিজনেসকে সাস্টেনেবল পজিশনে নিয়ে যেতে সক্ষম এবং কোম্পানির বিজনেস মডেলকে লং টার্মে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করার জন্য প্রয়োজন, সবকটা সাইন কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। চলুন এবার কোম্পানির রেভিনিউ ফ্রম টপ 20 কাস্টমার যদি আমি দেখি, এখানে কোম্পানির ডেটাটা মিলিয়নে দিয়েছে এবং ইন্ডিয়ান রুপিসে মিলিয়নে দিয়েছে। তো সেটাকে যদি আমি ক্রোরে কনভার্ট করি তাহলে এখান থেকে লাস্টের একটা ডিজিটকে আমাকে মাইনাস করতে হবে। তাহলে এখানে কি পজিটিভ সাইন আছে? দেখুন কোম্পানির Q1 FY25 এর এই যে রেভিনিউটা 562 কোটি, সেটা কোম্পানি 62% ক্লায়েন্টের কাছ থেকে জেনারেট করেছিল, সেটাকে কোম্পানি রিডিউস করেছে, সেটা কোম্পানি এখন 43% ক্লায়েন্টের কাছ থেকে কোম্পানির 229 কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে। তো Q1 FY24 এ কোম্পানি যতটা রিস্কি ছিল, Q1 FY25 এ কোম্পানি কিন্তু আরো কম রিস্কি হয়ে গেছে, কারণ কোম্পানি ক্লায়েন্ট ডাইভার্সিফিকেশনকে মেনটেন করছে, টপ 20 কাস্টমারের কাছ থেকে কোম্পানি তার রেভিনিউকে রিডিউস করছে এবং বাকি সমস্ত জায়গাতে সেটাকে ডাইভার্সিফিকেশন করছে। তার মানে কোম্পানির রিস্ক প্রোফাইলকে রিডিউস করছে। চলুন এবার কোম্পানির Q1 FY25 এর যদি আমি রেজাল্টে আসি, তাহলে এখানে কোম্পানির মেইনলি দুটো বিজনেস করে, একটা হচ্ছে কোম্পানির ডিজিটাল প্ল্যাটফর্ম সার্ভিস দিয়ে থাকে, আর সেকেন্ড হচ্ছে কোম্পানির এন্টারপ্রাইজ কমিউনিকেশন সার্ভিস দিয়ে থাকে। তো কোম্পানি যে টোটাল রেভিনিউটা দেখিয়েছে, সেখানে কোম্পানির টোটাল রেভিনিউতে তো গ্রোথ দেখিয়েছে, কিন্তু কোম্পানির দুটো বিজনেসের কোন বিজনেসে পজিটিভ এবং কোন বিজনেসে রেভিনিউতে নেগেটিভ সাইন আছে সেটা বোঝার চেষ্টা করি।
তো দেখুন যদি আমি ওভারঅল উপর থেকে দেখি তাহলে কোম্পানির ডিজিটাল প্ল্যাটফর্ম বিজনেসে তার রেভিনিউকে এখানে 1.2% রেভিনিউকে ডিগ্রোথ করেছে, যেটা আগের বছর দেখতে পাচ্ছেন 87 কোটি ছিল, সেটা কোম্পানি রিডিউস করে মিলিয়ন থেকে আমি ক্রোরে কনভার্ট করছি, যে কারণে লাস্টে একটা ডিজিটকে বাদ দিয়ে দিচ্ছি। তো যেটা আগের বছরে Q1 FY24 এ 87 কোটি ছিল, সেটা আবার 86 কোটিতে এসছে, নেগেটিভ। কিন্তু এখানে যদি আপনি একটু ইনডেপথ অ্যানালাইসিসে আসেন, কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়েন, যেটা আপনি ইজিলি দেখতে পাবেন কোম্পানির যে ভোডাফোন আইডিয়ার যে ব্যাড ইম্প্যাক্টটা, সেটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু কোম্পানি তার রেভিনিউকে ইয়ার অন ইয়ার বেসিসে 31% অ্যাপ্রিসিয়েট করেছে, ইনক্রিজ করেছে। তাহলে ভোডাফোন আইডিয়ার ইম্প্যাক্টের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানি তার রেভিনিউকে মানে ডিজিটাল প্ল্যাটফর্ম রেভিনিউ আপনি 1.2% ডাউন দেখতে পাচ্ছেন, যেটা ভবিষ্যতে কিন্তু সব মেকআপ হয়ে যাবে। কারণ কোম্পানির কোর বিজনেস যদি আপনি দেখেন, এই ভিআই যদি ইম্প্যাক্টটাকে আপনি বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু কোম্পানি 31% ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ করেছে ডিজিটাল প্ল্যাটফর্মে। যদি আমি এন্টারপ্রাইজ বিজনেস দেখি, এখানে কোম্পানি 11.2% ওভারঅল এন্টারপ্রাইজ বিজনেসকে ইনক্রিজ করেছে, এটা পজিটিভ সাইন। যেটা আগের বছর কোম্পানি আপনি এখানে দেখতে পাচ্ছেন 823 কোটি ছিল, যেটাকে ইনক্রিজ করে কোম্পানি 915 কোটি করেছে। যদিও এই ডিজিটাল প্ল্যাটফর্মের তুলনায় কোম্পানি তার এখানে এন্টারপ্রাইজ কমিউনিকেশন বিজনেস, যেহেতু এখান থেকে গ্লোবাল মার্কেট থেকে বড় বড় ক্লায়েন্টের কাছ থেকে বড় বড় মাপের বিজনেস রয়েছে হাই ভলিউমে, যে কারণে এটার উপর কোম্পানি মেইন গ্রোথ ফোকাস করে এবং এটা থেকেই কোম্পানি কিন্তু একটা স্ট্রং বিজনেস আনে, যেটাতে কোম্পানি 86% অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করে। তো আশা করছি কোম্পানির টোটাল কমিউনিকেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম দুদিকেই যে লং রানের জন্য পজিটিভ বিজনেস মডেল রয়েছে, এটা আপনাদের কাছে ইজিলি ক্লিয়ার করতে পেরেছি। চলুন এবার কোম্পানির মেইন দুটো বিজনেসের যদি আমি এখানে মার্জিন প্রোফাইলের কথা বলি, তাহলে এখানেও কিন্তু পজিটিভ সাইন রয়েছে। কোম্পানির প্ল্যাটফর্ম বিজনেস যদি আপনি দেখেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি তার মার্জিনকে ইনক্রিজ করছে। এবং যদি আপনি কোম্পানির এন্টারপ্রাইজ বিজনেস দেখেন, তাহলে কোম্পানি তার এন্টারপ্রাইজ বিজনেসেও কিন্তু তার মার্জিনকে কন্টিনিউ মেইনটেইন করছে একটা স্ট্রং লেভেলে। চলুন এবার কোম্পানির কাস্টমার অথবা যদি আমি ক্লায়েন্ট লিস্টের কথা বলি, তাহলে মাথা রাখবেন সবার প্রথমে কোম্পানি সিপাস মার্কেট শেয়ারে 35% ইন্ডিয়ার ডোমেস্টিক মার্কেট শেয়ার কোম্পানি ক্যাপচার করে আছে। এবং কোম্পানির বিজনেসের পজিটিভ সাইনগুলো হলো, যদি আপনি কোম্পানির টোটাল ব্যাংকিং সিস্টেমে দেখেন, তাহলে টপ 10 খানা ব্যাংকের মধ্যে 9 খানা ব্যাংক কিন্তু এই কোম্পানির ক্লায়েন্টের মধ্যে আসে এবং টপ 10 খানা ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে 7 খানা কোম্পানি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে। তাছাড়া ফিনান্সিয়াল সার্ভিসও যদি আপনি দেখেন, তাহলে টপ 10টা বিজনেসের মধ্যে 8টা বিজনেস এই কোম্পানির ক্লায়েন্ট রয়েছে। এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও সেম জিনিস, টপ 10টা ক্লায়েন্টের মধ্যে 7টা ক্লায়েন্ট এই কোম্পানির কাছে রয়েছে। এবং গভর্নমেন্টের বেশ কিছু মার্কিং প্রজেক্ট কিন্তু এই কোম্পানির মধ্যে আপনি প্রজেক্টের মধ্যে পেয়ে যাবেন। তো কোম্পানির ডোমেস্টিক মার্কেট এবং ফরেন মার্কেটের স্ট্রং ফুটপ্রিন্ট কিন্তু আমাদের দেখাচ্ছে। যদি আমি কোম্পানির গ্লোবাল মার্কেট এবং ডোমেস্টিক মার্কেটের কিছু এক্সাম্পল দিই, তাহলে কোম্পানি ইউএসএ এবং ইউরোপিয়ান মার্কেটে কিন্তু বড় বড় মার্কিউ টেক জায়ান্টস কোম্পানিগুলোকে এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে আপনি দেখতে পাবেন, যার মধ্যে ফেসবুক রয়েছে, গুগল রয়েছে, এগুলো আপনি এই কোম্পানির মধ্যে পেয়ে যাবেন, লিঙ্কডইন পেয়ে যাবেন। এবং ইন্ডিয়ান মার্কেটে যদি আমি দেখি, এসআরএফ পেয়ে যাবেন, ব্যাংকিং সিস্টেমের মধ্যে আপনি এক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক পেয়ে যাবেন এবং এইচডিএফসি ব্যাংক পেয়ে যাবেন, কোটাক মাহিন্দ্রা ব্যাংক পেয়ে যাবেন, যারা এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে। মিডিল ইস্টে যদি আমি আসি, তাহলে লুলু মলে আপনারা কোনো না কোনো দিন ভিজিট করেছেন। এই লুলু ব্র্যান্ড কিন্তু এটা আপনি জানেন ইস্ট সাইড থেকে বিলং করছে। এবং ওভারঅল মিডিল ইস্টে যদি আপনি দেখেন, তাহলে মিডিল ইস্টে কিন্তু কোম্পানি লুলু এই কোম্পানির বিজনেসের মধ্যে আসছে। তো এখানে কোম্পানি ইনভেস্ট ব্যাংকিং সিস্টেমটা পেয়ে যাবে। তার সাথে সাথে দুবাই ইসলামিক ব্যাংক যদি আপনি দেখেন, এগুলো সব কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে। এছাড়াও কোম্পানির ক্লায়েন্ট লিস্ট নিয়ে একদম ভিডিওর ফার্স্ট পার্টি কিন্তু আমি আপনার সাথে ডিসকাস করে দিয়েছিলাম। চলুন এবার কোম্পানির বিজনেসের লাস্ট ডেটা হিসেবে আমি কোম্পানির হিস্ট্রির লাস্ট 5 বছরের 3টা ডেটা আপনার সাথে শেয়ার করব, যেটা দিয়ে আপনি ইজিলি এই কোম্পানিটাকে লং রানে ধরে রাখার জন্য কনফিডেন্স পাবেন। তো যদি আমি কোম্পানির রেভিনিউকে দেখি, লাস্ট 5 বছর 2019 থেকে 2024 পর্যন্ত কোম্পানি তার রেভিনিউকে 4 গুণ ইনক্রিজ করেছে, কোম্পানি তার এবিডাকে 8 গুণ ইনক্রিজ করেছে এবং কোম্পানি তার প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স কি লাস্ট 8 বছরে 18 গুণ ইনক্রিজ করেছে। তো যে কোম্পানির হিস্ট্রি ট্র্যাক রেকর্ডে এত ভালো ট্র্যাক রেকর্ড অ্যাভেলেবেল রয়েছে এবং কোম্পানির বিজনেস মডেলের ডাইভার্সিফিকেশন রয়েছে, টপ ক্লায়েন্টের কাছ থেকে কোম্পানি কনসেন্ট্রেশন কমিয়ে দিচ্ছে, সেখান থেকে কোম্পানির ডাইভার্সিফিকেশন মেনটেন করছে, কোম্পানির রেভিনিউ মেনটেন করছে, প্যাট মেনটেন করছে
এবং গ্লোবাল মার্কেটে, ডোমেস্টিক মার্কেটে টপ ক্লায়েন্টগুলো এই কোম্পানির কাছে রয়েছে এবং ভবিষ্যতে যত আমরা ডিজিটালাইজেশনের মধ্যে যাব এই ধরনের সার্ভিসের কিন্তু ডিমান্ড বাড়তে থাকবে, যে কারণে ডেফিনেটলি এই কোম্পানিকে তো আমি বিশাল পজিটিভ হিসেবে দেখতে পাচ্ছি। বিজনেস মডেল নিয়ে আশা করছি আপনাদের কোথাও কোনো ডাউট নেই। চলুন এবার কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে আছে এবং কোম্পানি কিরকম রিটার্ন রেশিও জেনারেট করে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্টের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস জাস্ট 2-3 মিনিটের মাধ্যমে আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব, যেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো যে কোম্পানিটা নিয়ে আজকে অ্যানালাইসিস করছি, কোম্পানির নাম টানলা প্ল্যাটফর্ম। টানলা প্ল্যাটফর্ম কোম্পানিটা বাছাই করার পেছনে মেইন রিজন হলো, যদি আপনি কোম্পানিটাকে তার টপের থেকে দেখেন তাহলে এক বছরেও কিন্তু কোম্পানি এখানে 30% ডিসকাউন্টে রয়েছে। 1248 যেটা এক বছরের হাই ছিল, যেখান থেকে কোম্পানি 924 টাকাতে ট্রেড করছে। কিন্তু যদি আমি কোম্পানির অল টাইম হাই বের করি তাহলে কোম্পানির অল টাইম হাই থেকে কিন্তু একটা ভালো ডিসকাউন্টে কোম্পানি রয়েছে। 2060 টাকা যেটা এক বছরের হাই ছিল, যেখান থেকে কোম্পানি 50% এর বেশি ডিসকাউন্টে 900 টাকাতে ট্রেড করছে। আর ওয়ারেন বাফেট আমাদের বোঝায়, যদি কোনো গ্রেট কোম্পানির টপের থেকে 50% ডিসকাউন্টে যায় তাহলে অবশ্যই কোম্পানিটার ভ্যালুয়েশন এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে যদি পজিটিভ পাওয়া যায়, ডেফিনেটলি কোম্পানিতে অপরচুনিটি থাকতে পারে। সেই হিসেবে যদি আমি এই কোম্পানিটাকে দেখি তাহলে কোম্পানি মাত্র 22 পি রেশিওতে ট্রেড করছে, যার এগেনস্টে ইন্ডাস্ট্রি 40 পি রেশিও ডিমান্ড করে। তো ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানি হিউজ ডিসকাউন্ট পি রেশিওতে রয়েছে, তার মানে ভবিষ্যতে পি এক্সপেনশনের চান্স রয়েছে। এবং যদি আমি কোম্পানির পিই-জি রেশিও হিসেবে দেখি, মানে কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করছে সেই হিসেবেও কিন্তু পিই-জি রেশিও বলছে যে এখান থেকে মাল্টিফোল রিটার্নের জন্য পি এক্সপেনশনের পোটেনশিয়াল রয়েছে। কোম্পানি আপনাকে 1.2% ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে এবং জিরো ডেট, একটা পয়সাও কোম্পানির কাছে ঋণ নেই। 0.04 মানে 100 টাকার এগেনস্টে মাত্র 4 টাকা কোম্পানির ঋণ রয়েছে। 31.7% মানে 32% এর আশেপাশে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং 38% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল রিটার্ন রেশিও কোম্পানি শো করছে। ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেলে রিটার্ন রেশিও কোম্পানি জেনারেট করতে সক্ষম। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে কোম্পানির হিস্ট্রির ট্র্যাক রেকর্ড কি আছে, 117 কোটি টাকা থেকে কোম্পানির টপ লাইন ইনক্রিজ করে লেটেস্ট ট্রেলিং 12 মান্থে লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে। এবং যদি আপনি কোম্পানির বটম লাইনে আসে তাহলে নেগেটিভ নেট প্রফিট থেকে কোম্পানি কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল বটম লাইন পোস্ট করে বসে আছে। আর এই বটম লাইনটা কখন পোস্ট করে বসে আছে, যখন গ্লোবাল মার্কেটে এবং ডোমেস্টিক মার্কেটে ক্যাপেক্স সাইকেল সব থেকে লোয়েস্ট লেভেলে রয়েছে, মানে ইন্টারেস্ট রেট সব থেকে হাইয়েস্টে রয়েছে। আর এই ধরনের কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু এই টাইমে ডাউনে চলে আসে, কারণ অ্যাকচুয়ালি যখন বড় বড় ক্যাপেক্স প্ল্যান হয় তখনই কিন্তু কোম্পানিগুলোর কাছে অপরচুনিটি আসে, বিজনেস গ্রোথ আসে। তো ডেফিনেটলি ইন্টারেস্ট রেট কাট হলে এই কোম্পানিতে বাম্পার লেভেল অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি। এবং যদি আপনি কোম্পানির রিটার্ন হিসেবে দেখেন, 3 বছরে কোম্পানি জিরো রিটার্ন দিয়েছে, লাস্ট এক বছরে নেগেটিভ 11%। বিজনেস হিসেবে কম্পাউন্ডেড সেলস গ্রোথ সুপার গ্রেট, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ সুপার গ্রেট, রিটার্ন অন ইকুইটি কন্টিনিউ পজিটিভ সাইন দেখাচ্ছে। ব্যালেন্স শিটে কোম্পানির কাছে হাইয়েস্ট লেভেল রিজার্ভ কোম্পানি রয়েছে এবং বড়োইং কোম্পানি একদমই ম্যানেজেবল রয়েছে। কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউ ইনক্রিজ করেছে, লাস্ট এক বছরও ধরতে পারেন অলমোস্ট দুগুণের আশেপাশে নিয়ে গেছে। তার মানে ভবিষ্যতে কোম্পানির বিজনেস এখান থেকেও আরো বেশি গ্রোথের অপরচুনিটি রয়েছে। পজিটিভ ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস তো কোম্পানি জেনারেট করছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই তাহলে কন্টিনিউয়াসলি আপনি দেখতে পাচ্ছেন রিটেল পাবলিকের কাছ থেকে শেয়ার হোল্ডিং লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে। এফআইআই যদি আপনি দেখেন তাহলে এফআইআই এখানে দেখুন কন্টিনিউয়াসলি 14% স্টেককে মেনটেন করছে, যেখানে ডিআই এর কাছে কিছু স্টেক ছিল না, ডিআই ধীরে ধীরে তাদের স্টেককে ইনক্রিজ করেছে। রিটেল পাবলিকের কাছ থেকে কিন্তু এখানে 1% স্টেক রিডিউস হয়েছে। তো সেই প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে পাবেন, যেই যে সাইনগুলোর জন্য শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়ে থাকে। এবং দেখুন এখানে পাবলিকের কাছেও কিন্তু 4-4টে স্ট্রং ইনভেস্টর রয়েছে, যেগুলোকে আমরা HNI ক্যাটাগরির মধ্যে রাখি, মানে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল। তো ডেফিনেটলি টানলা প্ল্যাটফর্ম কোম্পানিটাকে কারেন্ট মার্কেট প্রাইস থেকে যদি আপনি মিনিমাম 2 বছর হোল্ড করতে পারেন, এখান থেকে মাল্টিফোল রিটার্নের পোটেনশিয়াল রয়েছে। তবে এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। যদি অ্যানালাইসিস পছন্দ হয়, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। আর এই কোম্পানির রিলেটেড অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড যদি কোনো ধরনের কোয়ারিজ থেকে থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। একটু লেটে হলেও প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতো এই অবধি, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।